TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, এই আমেরিকায় আমরা আসি, স্বপ্ন প্রথমেই থাকে সেটি হচ্ছে একটি বাড়ি কেনার। বাড়ি কেনার মতো হয়তো শুধু স্বপ্ন নয়, বাস্তবের সাথে হয়তো কিছু অর্থ আমাদের হাতে থাকে, কিন্তু ডাউন পেমেন্ট একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের কাছে। 20% ডাউন পেমেন্ট দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। কম ডাউন পেমেন্ট পেলে হয়তো সেই স্বপ্নের বাড়িটি আমার বাস্তবে রূপ লাভ করতে পারে। আজকে সেটি আমাদের আলোচ্য বিষয়, কম ডাউন পেমেন্টে বাড়ি কেনার স্বপ্ন নাকি সত্যি। এটি আজকের অনুষ্ঠানে আমাদের প্রথম অংশে আলোচনা করব। দ্বিতীয় অংশে আরও একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ ট্যাক্স নিয়ে আমরা নানান জটিলতায় থাকি। সুতরাং এবং ট্যাক্সের ক্ষেত্রে আমরা অর্থের যে বিভিন্ন দিক এখন, অর্থাৎ শুধুমাত্র ডলারের মধ্যেই যে সীমাবদ্ধ নেই, কাগজের অর্থই যে অর্থ নয়, আরও যে নানান রকম অর্থ আছে, যেমন ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি ইত্যাদি নানান কিছু। এই ক্রিপ্টোকারেন্সির ট্যাক্স, IRS এর নজরদারি এবং সম্ভাব্য আইনি ঝুঁকি কি আছে, আপনার করণীয় কি, সেটি আমাদের আলোচনার দ্বিতীয় অংশে থাকবে। সুপ্রিয় দর্শক, এই দুটি বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকারে এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় লোন অফিসার জনাব নাসির লস্কর। জনাব নাসির লস্কর, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই, ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি নানান কাজে ব্যস্ত থাকেন, আপনার পেশা সেটি তো আছে, তার বাইরেও অনেক কাজ করেন আমি জানি। তারপরেও সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এবং আমাদের এই যে স্বপ্ন, সেই স্বপ্ন মেটানোর জন্য, বাস্তবায়ন করার জন্য আপনি অনেক বড় ভূমিকা নিয়ে থাকেন, বা আপনাদের মতো যারা এই পেশার সঙ্গে জড়িত আছে তারাও ভূমিকা অনেক গ্রহণ করে থাকেন। সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। তবে আপনার সাথে আলোচনা করার আগে আজকের এই বিষয়ের উপরে যে মূল সিনপসিস, যেটাকে বা সার অংশ, একটু দর্শকদের তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, স্বপ্ন এই একটি শব্দের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার পরিবারের নিরাপত্তা, আপনার সন্তানের ভবিষ্যৎ, এবং আপনার জীবনের বহু বছরের পরিশ্রমের প্রতিফলন। আর সেই স্বপ্নেরই নাম নিজের একটি বাড়ি। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে অনেকেই প্রশ্ন করেন, আমার তো 20% ডাউন পেমেন্ট করার মতো নগদ অর্থ হাতে নেই, তাহলে আমি কি কখনো বাড়ি কিনতে পারবো না? কেউ আবার হয়তো ভাবেন যে বাড়িটি আমার কেনার সাধ্যের মধ্যে আছে, সেটি তো আবার অনেক মেরামতের প্রয়োজন, কিন্তু সেই অতিরিক্ত খরচ আমি কিভাবে বহন করব? আর এই প্রশ্নগুলোর উত্তর না জেনেই অনেক পরিবার বছরের পর বছর তাদের বাড়ি কেনার স্বপ্নকে পিছিয়ে দেন। কিন্তু বিষয়টি কি সত্যিই তাই? কম ডাউন পেমেন্ট দিয়েও কি বাড়ির মালিক হওয়া সম্ভব? এমন কোনো লোন কি আছে যা দিয়ে একই সাথে বাড়ি কেনা এবং বাড়ির প্রয়োজনীয় সংস্কার করা যায়? আর এই পুরো যাত্রায় একজন মর্টগেজ অফিসার কিভাবে আপনার পথপ্রদর্শক হতে পারেন, এটিই ভাবছেন তো? সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই সব বাস্তব প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো হাজারো পরিবারের মনে প্রতিনিয়ত ঘুরপাক খায়। আমরা জানব বিভিন্ন মর্টগেজ প্রোগ্রাম, প্রথমবারের বাড়ি ক্রেতাদের জন্য থাকা বিভিন্ন রকম সুযোগ সুবিধা, এবং এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা হয়তো আপনার বাড়ি কেনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। কারণ একটি বাড়ি শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং এটি একটি আশ্রয়, একটি পরিচয়, একটি নতুন শুরুর গল্প। সেই গল্পের প্রথম অধ্যায়টি হয়তো আপনার কাছ থেকেই শুরু হতে পারে আজকের এই আলোচনার মধ্য দিয়ে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, কম ডাউন পেমেন্টে বাড়ি কেনা স্বপ্ন নাকি সত্য। জনাব নাসির লস্কর, আমি আজকের বিষয়ের একটু ভূমিকা তুলে ধরেছি, সারাংশ তুলে ধরেছি। আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাইব যে প্রথমেই যে প্রশ্নটি আমি করতে চাই, যে অনেকেই মনে করে থাকেন যে বাড়ি কিনতে হলে 20% ডাউন পেমেন্ট একেবারে বাধ্যতামূলক বা দিতে হয়। বর্তমানে কি কম ডাউন পেমেন্ট দিয়েও বাড়ি কেনা সম্ভব যদি হয়ে থাকে, তাহলে কত শতাংশ, অর্থাৎ কত কমে ডাউন পেমেন্ট দিয়ে একজন ক্রেতা বাড়ি কিনতে পারেন?
এটি যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আমাদের মতো যাদের হাতে ডাউন পেমেন্টের অর্থ নেই তারা বাড়ি কেনার একটি স্বপ্নটি বাস্তবায়িত করতে পারবো। জনাব নাসির লস্কর। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ রানা ভাই। রানা ভাই, 20% ডাউন দিয়ে বাড়ি যখন কনভেনশনাল লোনে করা হয় তখন আপনার প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্সটা বাঁচানো যায়, ওটা প্রাইভেট মর্গেজটা দিতে হয় না। কনভেনশনাল মর্গেজে ফার্স্ট টাইম হোম বায়ার যারা 3% ডাউন দিয়ে এক ফ্যামিলি বাড়ি কিনতে পারেন, 1 family house with 3% down, 2 to 4 family 5% ডাউন দিয়ে বাড়ি কিনতে পারেন। এখন যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেন তাহলে 1 family আপনার হবে 15% ডাউন, আর 2 to 4 family they have to put 25% ডাউন। এই জন্য আপনার ইনকাম থাকতে হবে, কনভেনশনাল লোনে ইনকাম থাকতে হবে। এখন যদি 3% লেস দেন 20% আপনি ডাউন দিয়ে থাকেন তখন আপনার একটা পিএমআই লাগবে, প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স। লেস দেন 20% দিলে তখন আপনার এটা প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্সে দিতে হবে। তো এইটার জন্য আপনার করতে হবে এই যে 3% দিয়ে আপনি কিনতে পারতেছেন 1 family, 2 to 4 family 5% ডাউন, আপনার ক্লোজিং কস্টও ঢুকে নিতে পারতেছেন এখানের মধ্যে, উইচ ইজ গ্রেট প্রোগ্রাম। আপনি ভেরি লো ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারতেছেন। তারপরে আপনার এফএইচএ প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম, যেটাকে ফেডারেল গভর্নমেন্টে ইনশিওর করে। এই প্রোগ্রামটার মধ্যে আপনি যেন আপনার ক্রেডিট স্কোর থাকে 580 আপ, দেন ইউ ক্যান বাই হাউস উইথ 3.5% ডাউন। এটার মধ্যে আপনার ক্লোজিং কস্ট ঢুকাই দিতে পারতেছেন, 1 to 4 ফ্যামিলি আপনি কিনতে পারছেন, ক্লোজিং কস্ট ঢুকাই দিতে পারতেছেন। তারপরে আপনি একটা কোয়েকশন মধ্যেখানে জিজ্ঞাসা করছিলেন 2 or 3K যেটা রিনোভেশন লোন, যে বাড়িটার মধ্যে কাজ থাকে, জঙ্গিদের বাড়িটা কিনলেন আপনি ওইটা অনেক কাজ লাগবে। এটার মধ্যে সেই প্রশ্নটা আপনার কাছে করব যে অনেকেই বাড়ি কেনার হয়তো ডাউন পেমেন্ট বা সবকিছু মিলে চিন্তা করছে যে আমার হাতে যেটুকুন আছে এটাতে বাড়ি কিনতে পারবো, কিন্তু বাড়ি দেখার পরে তার কাছে মনে হলো যে এটা তো কেনার পরে ডাউন পেমেন্ট যাই দেই না কেন, দেওয়ার পরে অনেক মেরামতের দরকার পড়বে বা প্রয়োজন হবে, যেমন ছাদের পরিবর্তন হতে পারে, রান্নাঘরের সংস্কার হতে পারে, বৈদ্যুতিক কাজের হতে পারে, বা নিচের যেগুলো কুলিং টুলিং যা আছে এগুলোর ব্যাপারে হতে পারে। তাহলে কি একই সাথে এই বাড়ি কেনা এবং মেরামত এর খরচ যেটা, সেটা কি অর্থায়নের কোনো ব্যবস্থা আছে একসাথে দুটোরই? এটা আমি অনেক এরকম লোন করে থাকি, যেটা হোম এফএইচএ লোন, যেটার মধ্যে আপনার ফার্স্ট মর্গেজ যেটা হবে আপনার লোন হবে, প্লাস আপনার বাড়ির যেটা কাজের জন্য লাগবে কনস্ট্রাকশন লোন যেটা, ওইটা আমি ওটার সাথে অ্যাড করে দিই। তো এটা ইটস বাট ইউ হ্যাভ টু হ্যাভ ইনকামে কভার করতে হবে আপনার এটাকে। এফএইচএ লোনের রেটগুলো অনেক ভালো হয়, কিন্তু এটার মধ্যে দুইটা জিনিস যেটা ঠিক হয় না, একটা হচ্ছে আপফ্রন্ট মর্গেজ ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে এমআই মর্গেজ ইন্স্যুরেন্স। এই দুইটা জিনিস আপনার পে করতে হবে। বিসাইড দ্যাট রেট ইজ মাচ বেটার দেন কনভেনশনাল লোন, অ্যান্ড কনভেনশনাল লোন এটার মধ্যে আর কি ডিফারেন্টটা থাকবে, কিন্তু কনভেনশনালও আপনি 3% দিয়ে কিনতে পারতেছেন 1 family, অ্যান্ড 2 to 4 family 5% ডাউন দিয়ে। এফএইচএ লোন 1 to 4 ফ্যামিলি আপনি 3.5% ডাউন দিয়ে কিনতে পারতেছেন, যেন আপনার ক্রেডিট স্কোর 580 উপরে হয়। এবং যদি 580 নিচে হয় তাহলে আপনি 10% ডাউন দিতে হবে এটার মধ্যে। আচ্ছা, তাই সেক্ষেত্রে আমি একই সাথে মানে ডাউন পেমেন্ট কম দিয়ে এবং সংস্কার দুটোর অর্থই আমি জোগাড় করতে পারছি। আপনি এফএইচ এর কথা বললেন, এর বাইরেও তো ধরেন কনভেনশনাল, ভিএ, ইউএসডিএ ইত্যাদি লোনের একটা ব্যাপার আছে, সেখানেও কম ডাউন পেমেন্ট এর ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে। তো এক্ষেত্রে যে এই পেমেন্টের ক্ষেত্রে ডাউন পেমেন্ট কম দেওয়ার ক্ষেত্রে প্রধান পার্থক্যগুলো কি আছে একটু কি বুঝিয়ে বলবেন? যে এফএইচএ যেটা, এটা হচ্ছে ফেডারেল হাউজিং অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে গভর্নমেন্টে ইনশিওর করতেছে। আপনি 1 to 4 ফ্যামিলি কিনতে পারতেছেন 3.5% ডাউন, এটার মধ্যে ক্লোজিং কস্টটা ঢুকাইতে পারতেছেন। কিন্তু এটা আবার ওই যে 580 উপরে ক্রেডিট স্কোর হইতে হবে, 580 নিচে হইলে আপনার 10% ডাউন। এটার মধ্যে আপনার আবার যে কনস্ট্রাকশন লোনটা আমরা অ্যাড করে দিতে পারতেছি। ইটস এ ভেরি গুড, লাইক ইউজুয়ালি পিপল হু বাই হাউস টু সেল or keep 1 or 2 years, then they can renovate, the house value goes up. I do a lot in this program to fix the house. 1 year later I just sell them and make profit out of it. So a lot of people they take advantage of this program. তারপরে আপনার কনভেনশনাল লোন যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার 1 family 3% ডাউন দিয়ে কিনতে পারতেছেন, 2 to 4 family 5% ডাউন ওনার অকুপাইড, এটা কিনতে পারতেছেন। এটার মধ্যে আপনার যখন 20% দিয়ে দিতে পারেন তখন আপনার পিএমআই থাকবে না, আবার লেস দেন 20% আপনার পিএমআই দিতে হবে। পিএমআইটা মানে ফুল প্রাইভেট মর্গেজ ইন্স্যুরেন্স, এটা দিতে হবে। তখন আপনার ইউএসডিএ যেটা, ইউএসডিএ এটা হচ্ছে রুরাল, এটা হচ্ছে আপনার যা ফার্মল্যান্ডের জন্য, আর ফার্মল্যান্ড রুরাল এরিয়ার জন্য, এটা আপনার মানে গ্রামীণ অঞ্চল যেগুলো, এগুলো এটার মধ্যে আপনার ডাউন পেমেন্ট না দিলেও চলে। এটা আপনার এটা প্রাইভেট ল্যান্ডার, তারা ইনশিওর করে, তারা
করে, কিন্তু এটা আপনার না দিলেও চলে, কিন্তু এটা আপনার গ্রাম দিকে যেতে হবে। মানে মানুষকে উৎসাহিত করার জন্য যে ওখানে আসো, ওখানে রাইট, তোমরা কাজ শুরু করো। যা ফার্মল্যান্ড আছে, অনেক যারা farmland। ফার্মল্যান্ড কিনতে চায় ওনাদের জন্য দ্যাটস এ গ্রেট প্রোগ্রাম। আর আপনার ভিএ লোন VA, যেটা, এটা হচ্ছে আপনার ভেটারেন্স, যারা আর্মি ভেটারেন্স, অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল, তাদের জন্য এটাও গ্রেট প্রোগ্রাম। এটা রেটগুলো অনেক ভালো হয়। এটার মধ্যে আপনার ডাউন পেমেন্ট না দিলেও চলে, সব কিছু আমরা ব্যাংক থেকে নিয়ে আসতে পারি। সো অ্যান্ড রেট ইজ মাচ বেটার দেন দিস আর গ্রেট। তো তার মোটামুটি এগুলোই হচ্ছে মানে এফএইচএ, কনভেনশনাল, ভিএ এবং ইউএসডি এর মধ্যে তফাৎটা যেটা আপনি বললেন। তো ধরুন যে প্রথমবারের মতো যারা বাড়ি কিনতে চায়, যদি অনেকেই আছে প্রথমবারের মতো বাড়ি কিনতে চায়, মানে ফার্স্ট টাইম হোম বায়ার যারা আছেন, এইরকম ক্রেতাদের জন্য বর্তমানে কি বিশেষ কোনো লোন প্রোগ্রাম বা সহায়তা প্রোগ্রাম আছে? যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা যারা এখন এই অনুষ্ঠান দেখছি বা পরে দেখব। যে এগুলো আছে, অনেক প্রোগ্রাম আছে আমাদের। বেস্ট প্রোগ্রাম যেটা হচ্ছে আপনার যে এফএইচএ, যেটা এটা হচ্ছে আপনার ক্রেডিট স্কোর, ইউজুয়ালি আপনার ইনকাম ভালো আছে কিন্তু আপনার ক্রেডিট স্কোর এত ভালো না, আপনার ডাউন পেমেন্ট এত বেশি না, এই ক্ষেত্রে আমরা এফএইচএ লোনটা ইউজ করে থাকি। কিন্তু এফএইচএ লোনের দুইটা যে জিনিস, যেটা আপনার কনভেনশনের সাথে, ইভেন দ্য কনভেনশনাল রেটটা একটু বেশি হয়, কিন্তু এফএইচএ এর আপফ্রন্ট মর্গেজ ইন্স্যুরেন্স আর এমআই যেটা, এটার জন্য আপনি লেস দেন 10%, দেন এটা লাইফ টাইমের মধ্যে এমআইটা থেকে যাবে, এটা সরবে না। 10%-এর উপরে যদি ডাউন পেমেন্ট দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এটার মধ্যে আপনার 11 ইয়ার্স আপনার এমআইটা পে করতে হবে। তো ইউজুয়ালি আমাদের বায়াররা কি করে, এফএইচএতে করে ফেলে, ইউজুয়ালি ইন দ্য ফিউচার দে ডু দ্য লাইক রিফাইন্যান্স এন্ড রিমুভ দ্য এমআই, এইরকম করে আগে বাড়ে এটা। তা আপনি এফএইচ এর কথা বললেন, এফএইচ এর সাথে আরো একটি বিষয় আছে, যদি একটু আগে আপনি বলার চেষ্টা করেছিলেন, এফএইচ এ 203K, জি, এটা একটা রিনোভেশন লোন যেটা আছে। তো এই সম্পর্কে অনেকে আমরা কিছু কিছু শুনেছি, আপনিও অল্প একটু বলার চেষ্টা করেছেন, একটু বিস্তারিত জানতে চাইবো যে এটি আসলে কিভাবে কাজ করে এবং কারা এটার জন্য যোগ্য হতে পারে, একটু বুঝিয়ে দিন। ওকে, আপনার ইউজুয়ালি আপনার হাউস নিড ওয়ার্ক, যে আপনি কিচেন, রুফ নিড ওয়ার্ক, কিচেন, লিভিং রুম, এগুলা শেট্রাক, বাথরুম, এগুলা রিনোভেশনের জন্য আপনার একজন কন্ট্রাক্টর হায়ার করতে হবে, লাইসেন্স কন্ট্রাক্টর। ওটা আমার একটা লিস্ট আছে, মোর দেন 100 কন্ট্রাক্টর। আই ক্যান প্রোভাইড দ্য লিস্ট, ইউ ক্যান সিলেক্ট ওয়ান অফ দ্য কন্ট্রাক্টর আসবে বাড়িতে, দেখবে, বাড়িতে একটা এস্টিমেট দেবে, এই বাড়িতে এতটা কাজ লাগবে, এত টাকার কাজ লাগবে। বেসড অন দিস ওইটা আমরা ফার্স্ট মর্গেজের সাথে ওইটা অ্যাড করবো। ওইটা কইরা, এক্সাম্পল আপনার যে ফার্স্ট মর্গেজ হয়ে থাকে 5 লাখ, আর আপনার কনস্ট্রাকশন লোন যেটা লাগবে ধরেন অ্যাটলিস্ট 150,000, ওই ক্ষেত্রে আপনার কনস্ট্রাকশন কোম্পানি উনি আমাদেরকে এস্টিমেটটা দেবেন। এস্টিমেট দেওয়ার পরে উনি লাইসেন্স আমাদের প্রোভাইড করবেন, ইন্স্যুরেন্স প্রোভাইড করবেন, আমরা সাবমিট করবো একসাথে ব্যাংকের কাছে। যখন এটা সব কিছু হবে, তাহলে আপনার ফার্স্ট মর্গেজ আর কনস্ট্রাকশন লোন একসাথে আপনার দুইটা অ্যাপ্রুভ হয়ে যেতেছে। তো আপনার বাড়িটা ঠিক করে নিলেন, একদম 3.5% ডাউন দিয়ে আপনার দুইটা কাজ হয়ে যেতেছে। তো এই ক্ষেত্রে যথেষ্ট একটা সুবিধা পাওয়া যায়। তো কম ডাউন পেমেন্টে আপনার কাছে একটু জানতে চাইবো যে কম ডাউন পেমেন্টে বাড়ি কিনতে গেলে মাসিক মর্গেজ ইন্স্যুরেন্স, তাই না, এটা একটা বড় ধরনের ফ্যাক্টর দাঁড়ায়। এর প্রভাব কতটা হয়, মানে এক্ষেত্রে একজন ক্রেতার কি কি বিষয় বিবেচনা করা উচিত বাড়ি কেনার আগে? কনভেনশনাল লোনের যে পিএমআই থাকে, ওটা হচ্ছে পিএমআই কনভেনশনাল। আপনি যে 3% ডাউন দিয়ে 1 ফ্যামিলি কিনেন, অথবা 5% ডাউন দিয়ে 2 to 4 ফ্যামিলি কিনেন ওনার অকুপাইড, তো ওইটা আপনার পিএমআই একটা থাকবে। ওইটা আপনি 1-2 বছর পরে আপনার বাড়ির ভ্যালু বাড়বে, আপনি কনস্ট্রাকশন করাচ্ছেন, আপনি ব্যাংকে ফোন করে বলেন আমার বাড়ির ভ্যালু বাড়ছে, আমি বাড়িতে কাজ করাইছি, আমার যে পিএমআইটা রিমুভ করেন। মোস্ট অফ দ্য আমরা টাইম দেখছি, আমরা ব্যাংক তারা অনলাইনে চেক করে ভ্যালু কত হয়েছে, তারা রিমুভ করে দেয় 1-2 বছরের মধ্যে, ওইটা আপনি রিমুভ করতে পারতেছেন। কিন্তু এফএইচএ লোনের মধ্যে আপনি লেস দেন 3.5% ডাউন দেন, ওইটা আপনার লাইফ টাইমের মধ্যে থাকবে, ওইটা আপনি সরাইতে পারবেন, ওইটা থাকবেই। এখন আপনার যে ক্রেডিট স্কোর 580-এর উপরে থাকে, 10% যে ডাউন দিয়ে দেন, তখন আপনার এটা 11 ইয়ার্স পর্যন্ত আপনার ওইটা থাকবে। 11 ইয়ার্স পর্যন্ত এটা সরাইতে পারবেন না এফএইচএর যেটা, এইটাই আর কি এফএইচএর ব্যাড সাইড। বিসাইড দ্যাট এফএইচএ ইজ এ গ্রেট প্রোগ্রাম, রেট ইজ গুড। আর যখন দেখা যায় আপনি ক্যালকুলেট করেন এফএইচএর এমআই অ্যান্ড কনভেনশনাল আর পিএমআই, দেখা যায় ইভেন কনভেনশনাল রেটটা একটু বেশি থাকলেও এমআই থাকাতে অনেক সময় রেটটা একটু বেশি থাকলেও আবার মান্থলি পেমেন্টের মধ্যে দেখা যায় কনভেনশনালটা বেটার দেন। কিন্তু দুটার মধ্যে আপনার ইনকাম লাগবে, ইনকাম থাকতে হবে। ইভেন তো আপনার রিনোভেশন লোনটা কভার করার জন্য ইনকামে কভার করতে হবে। এই জন্য আপনি দরকার হলে 1, 2, 3 আপনার ফ্যামিলি মেম্বার 4-5 জনও আপনাকে একসাথে যোগাযোগ করে আপনার ইনকাম বাড়ায় নিতে পারেন। ধরে নেয় যে আমরা একজনই বাড়ি কিনবো, আপনার ছেলে থাকতে পারে,
পারে, মেয়ে থাকতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, কয়েকজন মিলে এরকম মোস্ট অফ দ্য লোন আমরা এরকম কয়েকজনের জোড়া করে আমরা একটা করে দিই। মানে সবার ইনকামটা একসাথে জড়ো করে একটু বড় দেখাতে পারলে সুবিধা হয়। তার মানে আপনি যেটা মানে বলতে চাচ্ছেন তার সারমর্ম এটাই দাঁড়ায় যে বাড়ি কেনার আগে অনেক চিন্তা ভাবনা করতে হবে কোনটা আমার জন্য সুবিধা হবে। শুধু লোন নিলেই হবে না, কোনটা আমার জন্য সুবিধা হবে, কোনটা পরবর্তীতে গলার ফাঁস হয়ে না যায়, সেটাই একটা বড় হয়ে দাঁড়ায়। তো আমরা অনেকেই তো সেলফ এমপ্লয়েড আছি, নিজেরা কাজ করি, সেরকম অনেকেই আমরা সেলফ এমপ্লয়েড আছি। যারা সেলফ এমপ্লয়েড বা যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে মর্টগেজ পাওয়ার প্রক্রিয়াটা কি একটু ভিন্ন, নাকি যারা এমনিতেই বাড়ি কিনে মানে চাকরি টাকরি করে বাড়ি কিনতে চায় তাদের জন্য ভিন্ন? এই আর্থিক কি নথি সেক্ষেত্রে সংরক্ষণ করার প্রয়োজন আছে? সেলফ এমপ্লয়েড borrowers is the best way to buy house. সেলফ এমপ্লয়েড borrower হচ্ছে তারা যে ইনকামটা আর্ন করে ওটা ইউজুয়ালি তারা শো করে না। তারা এটা যতটুকু লেস করে স্কেজুয়াল সি অথবা এরকম ওরা মাইনাস করে অনেক কিছু দেখাই একদম, কারণ অনেক ইস্যুস থাকে ফ্যামিলির মধ্যে, ইন্স্যুরেন্স থাকে, অনেক জিনিস, এই জন্য লোকেরা যখনই বাড়ি কেনার সময় আসে তখনই দেখা যায় ওনাদের রিয়েল ইনকামটা ওনারা শো করে ওনাদের। ওই জন্য আমরা সেলফ এমপ্লয়েড ইনকাম যারা আছে তাদের আমরা প্রফিট অ্যান্ড লস দিয়ে আমরা মর্গেজ করে দিতে পারি। ট্যাক্স ফাইলের আমার দরকার হবে না, ওইটা আমরা পেপার ওয়ার্ক প্রিপেয়ার করবো। শুধু প্রফিট অ্যান্ড লস, সিপিএ অথবা ট্যাক্স প্রিপেয়ারের আমার লেটার লাগবে, কত বছর থেকে সেলফ এমপ্লয়েড আছেন, হাউ লং ইজ ডুইং বিজনেস, 100% ওনার, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ অফ দ্য ওনারশিপ, দ্য কর্পোরেশন অর দ্য পার্সন ইজ এ গুড স্ট্যান্ডিং, এগুলো একটা অ্যাকাউন্টেন্ট অথবা সিপিএর কাছে লেটার লাগবে, প্রফিট অ্যান্ড লস লাগবে। এইটা একটা রাস্তা। সেকেন্ড রাস্তা হচ্ছে এখন কেউ যে বিজনেসম্যান হয় ওনার অনেক পয়সা আসা যাওয়া করতেছে ব্যাংকের মধ্যে, 12 মাসের ব্যাংক স্টেটমেন্টে আমরা দেখবো অ্যাভারেজ করবো, ওইটা দিয়ে আমরা মর্গেজ করতে পারতেছি। তার যেটা হচ্ছে 5 বছরের উপরে যিনি সেলফ এমপ্লয়েড হন আমরা 1 বছরের ট্যাক্স ফাইল দিয়ে ওটা করতে পারতেছি। তারপরে এইরকম করে অনেক ডিফারেন্ট প্রোগ্রাম আছে, ভেরি বেনিফিশিয়াল। সেলফ এমপ্লয়েড ওইটা আমরা ডিফারেন্ট ওয়ে করা যায়। এটা আমরা সবসময় শুনি বাড়ি কেনার আগে প্রি অ্যাপ্রুভাল একটা শব্দ আছে, প্রি ইন্সপেকশন একটা ব্যাপার আছে। তো এই যে প্রি অ্যাপ্রুভাল এবং প্রি ইন্সপেকশন কেন এতটা গুরুত্বপূর্ণ? প্রি অ্যাপ্রুভাল হচ্ছে খুবই জরুরি, কারণ আপনি অনেক সময় আপনি নিজে জানতেছেন না আপনি কত টাকা বাড়ি কিনতে পারতেন। ফার্স্ট অফ অল আপনার ইনকাম এক্সপেন্স এগুলো আমাদের রেশিও বার করতে হয় লাস্ট 2 ইয়ার্সের ইনকাম দেখা। এটার মধ্যে অনেক সময় আপনি যদি এগুলো না চেক করান, আপনি যে ক্রেডিট না চেক করান, আপনার ব্যাংকে পয়সা কীভাবে আসা যাওয়া করতেছে, এগুলো যদি না চেক করে আপনি কন্ট্রাক্ট সাইন করে ফেলেন, কারণ মর্গেজে ওটার মধ্যে আপনার যে মর্গেজ কন্টিনজেন্সি না থাকে, তাইলে আপনি অনেক সময় স্যালারি লয়ারে এটা আপনার যে ডাউন পেমেন্ট যেটা দিচ্ছেন এটা হোল্ড করে নিতে পারে। এটা আমাদের কাছে অনেক কেস আছে, এরকম আসে। এটা অনেক কষ্ট, অনেক সময় স্যালারি অ্যাটেন্ডিটা ছাড়তেও চায় না। এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনারা যে লোন অফিসারের সাথে আপনারা কাজ করতেছেন, সিট ডাউন উইথ দ্য লোন অফিসার, আপনি গো ওভার উইথ এভরিথিং, ইয়োর ট্যাক্স ফাইল, ইয়োর ইনকাম, ইয়োর পে স্টাবস, ইয়োর ক্রেডিট রিপোর্ট, এগুলো সব দেখার পরে যেন আপনার প্রি অ্যাপ্রুভাল নিয়ে প্রপারলি পুরো ফাইল বানিয়ে যেন আপনার লোন অফিসারে তারপরে যেন প্রি অ্যাপ্রুভাল দেয়। আপনার যেন অনেক সময় দেখছি তারা প্রি অ্যাপ্রুভাল দিয়ে দেয় কিছু না চেক করে, এটা ইজ ইউ আর পুটিং ইউর সেলফ ইন ভেরি রিস্ক। আপনি এটা ডাউন পেমেন্ট লুজ করতে পারেন, অনেক সময় এটা অনেক লোকে লুজ করেও, কিন্তু অনেক এরকম আমার কাছে লোন আসে, কিছু লোকদের আমরা ডাউন পেমেন্ট অনেক কষ্ট করে বাঁচিয়ে দিই, কিছু অনেক লোকে লুজও করে ফেলে। কারণ এটা তারা বলে তুমি তো এটা নিয়ে আসছো, প্রি অ্যাপ্রুভাল নিয়ে আসছো, কেন তোমার লোন হবে না। 45 ডেজ টাইম থাকবে, এর মধ্যে আপনার মর্গেজ হইতে হবে। যদি না হয় তাইলে অনেক সময় স্যালারি যে অ্যাটর্নি স্ট্রং থাকে, অনেক সময় আপনার এটা নিয়ে অনেক বাধা করবে, অনেক সময় হোল্ড করে নিতে পারে। আর যেখানে মধ্যে মর্গেজ কন্টিনজেন্সি না থাকে আপনার কন্ট্রাক্টের মধ্যে, তখন এই ডাউন পেমেন্টটা হোল্ড করে ফেলবে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ জনাব নাসির লস্কর। আসলে আমাদের হাতে সময় নেই, তাও 30 সেকেন্ড সময় আপনাকে দেব যে এই অনুষ্ঠান দেখার পরে কেউ যদি নতুন বাড়ি কিনতে চায় তার উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আপনারা মেক শিওর আপনারা বাড়িটা ইন্সপেকশন করাবেন, বাড়ি দেখবেন, কারণ বাড়ির ভিতরে আমরা কিছু জানি না ওয়ালের পিছনে কি হইতেছে। আপনার ইলেকট্রিক লাইন আছে, গ্যাস লাইন আছে, তারপরে আপনি রুফ চেক করাবেন ড্রোন দিয়ে, ইন্সপেক্টর দিয়ে, তারপরে আপনার সোয়ার লাইন চেক করাবেন। এগুলো সব মেক শিওর করে আপনার পুরা লাইসেন্স ইন্সপেক্টরে দিয়ে আপনি পুরো ফাইলটা ওদের কাছ থেকে নেবেন। তারপরে আপনার লয়ারের সাথে ডিসকাস করে যেন আপনার কন্ট্রাক্টের মধ্যে মর্গেজ কন্টিনজেন্সি থাকে, মর্গেজ কন্টিনজেন্সি ছাড়া কোনো কন্ট্রাক্ট সাইন করবেন না। আর এই জিনিসগুলো আপনাকে আপনার প্রি অ্যাপ্রুভালটা নেবেন, প্রপারলি নেবেন, আপনার ফেক প্রি অ্যাপ্রুভাল নেবেন না।
কারণ অনেক লোক আছে আপনার ফেক প্রি অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে, এটা নিয়ে আপনি বিপদে পড়তে পারেন বিগ টাইম, কারণ আপনি অনেক ক্যান ইভেন অনেক ডাউন পেমেন্ট। চমৎকার উপদেশ আপনি দিয়েছেন জনাব নাসির লস্কর। আসলে আমাদের হাতে সময় নেই, প্রথম অংশ শেষ করতে হচ্ছে। আপনিও সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন এবং কম ডাউন পেমেন্ট দিয়ে, অর্থাৎ 20% নিচেও আপনার ভাষায় 2%, 3%, 4%-এর মধ্যে কিভাবে ডাউন পেমেন্ট পাওয়া দিয়ে একটা বাড়ি কিনতে পারেন, খুব চমৎকার আলোচনা করেছেন। আপনার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ সো মাচ রানা ভাই, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর টাইম। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কম ডাউন পেমেন্ট দিয়ে কিভাবে বাড়ি কিনতে পারি, স্বপ্নটা কিভাবে বাস্তবায়িত করতে পারি, এতক্ষণ আলোচনা করেছেন। সুতরাং যারা বাড়ি কিনতে চান তারা বিষয়টি যদি মাথায় রাখেন তাহলে কখনই ঠকবেন না। আশা করি এটুকুন আপনাদের ভালো লেগেছে। আমরা যাব একটি বিরতিতে, বিরতির পরে এসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের ক্রিপ্টোকারেন্সি ট্যাক্সের বিষয়টি নিয়ে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় অংশে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। কারণ অর্থ বলতে একসময় আমরা বুঝতাম হয়তো বাংলাদেশে যদি আমরা থাকি টাকা, এদেশে ডলার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন এই অর্থের সংজ্ঞাও কিন্তু পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি আছে, বিভিন্ন রকম বিটকয়েন, ইথেরিয়াম, নানান রকম অর্থে বা ডিজিটাল সম্পদও আজকে অর্থের হিসেবে পরিগণিত হচ্ছে এবং সেক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে বা আইআরএসও বিভিন্নভাবে এই বিষয়গুলোকে নজরে নিচ্ছে। তেমনি একটি বিষয় আজকে ক্রিপ্টোকারেন্সি ট্যাক্স, আইআরএস এর নজরদারি এবং সম্ভাব্য আইনি ঝুঁকি, আপনার করণীয় কি, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। এবং এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় মানুষ এবং প্রিয় ট্যাক্স প্রফেশনাল জনাব কুদরত এলাহি, আইআরএস এনরোলড এজেন্ট, সিইও এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস এলএলসি। জনাব কুদরত এলাহি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শককে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি অনেক ব্যস্ততা এবং দূর থেকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্রিপ্টোকারেন্সির উপরে যে ট্যাক্সের যে বিষয়টি, সেটি নিয়ে আমি কথা বলবো। তবে বলার আগে একটু দর্শকদেরকে সারাংশটি তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে অর্থনীতির সংজ্ঞাও দিনে দিনে বদলে যাচ্ছে। কয়েক বছর আগেও ক্রিপ্টোকারেন্সি শব্দটি ছিল অনেকের কাছে অপরিচিত, কিন্তু আজ বিটকয়েন, ইথেরিয়াম কিংবা অন্যান্য ডিজিটাল সম্পদ শুধু বিনিয়োগের নতুন দিগন্তই উন্মোচন করেনি, বরং তৈরি করছে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং একই সাথে নতুন দায়িত্ব। অনেক হয়তো ভেবেছেন ডিজিটাল জগতে হওয়ায় এই লেনদেনগুলো হয়তো কারো নজরে আসে না, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আমেরিকার ট্যাক্স বিভাগ অর্থাৎ আইআরএস বর্তমানে ক্রিপ্টোকারেন্সির লেনদেনের উপর আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে। তাই এ বিষয়ে আমাদের কারো কারো অজ্ঞতা, অসতর্কতা কিংবা ভুল তথ্যের কারণে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা পড়তে পারি জরিমানা, অডিট বা জটিল আইনি সমস্যার মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি সচেতনতা ভয়ের জন্ম দেয় না, বরং নিরাপত্তা নিশ্চিত করে, সঠিক তথ্য মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই আজকের এই অনুষ্ঠানটি কোনো আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং আপনাকে জানাতে, বুঝতে সাহায্য করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে। আজ আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি ট্যাক্স আসলে কি, কোন লেনদেন যথাসময়ে রিপোর্ট করতে হয়, আইআরএস কিভাবে তথ্য সংগ্রহ করে, কি ধরনের ভুল মানুষ সবচেয়ে বেশি করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কিভাবে নিজেকে আইনি ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে পারেন। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে রয়েছেন এমন একজন ট্যাক্স আইন ও ট্যাক্স পরিকল্পনায় অভিজ্ঞ ট্যাক্স প্রফেশনাল, আইআরএস এনরোলড এজেন্ট, যিনি তার দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাদের সবকিছু পরিষ্কার করে দেবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, ক্রিপ্টোকারেন্সি ট্যাক্স, আইআরএস এর নজরদারি ও সম্ভাব্য আইনি ঝুঁকি, আপনার করণীয় কি। জনাব কুদরত এলাহি, আজকের বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটু সারাংশ আমি তুলে ধরেছি দর্শকের সাথে। আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইব যে এই আমেরিকায় আইআরএস যে ক্রিপ্টোকারেন্সিকে কিভাবে এখন দেখছে, এটি কি মুদ্রা, সম্পদ নাকি বিনিয়োগের একটি ধরন? খুব সুন্দর এবং সহজভাবে আপনি উপস্থাপন করেছেন। স্বাভাবিকভাবে যখন আমরা শুনি ক্রিপ্টোকারেন্সি, লুকস লাইক দ্য কারেন্সি, আমরা কোনো ডলার বা টাকা বা চাইনিজ মানে কোনো একটা মাধ্যম, কিন্তু ক্রিপ্টোকারেন্সি ইজ নট লাইক কারেন্সি আমরা যেটা মিন করি ওইটা না। এটাকে নট অনলি ইউএসএতে, পুরা বিশ্বে, আর আপনি জানেন যে ব্লকচেন বা ক্রিপ্টোকারেন্সি ইজ লাইক নেক্সট ওয়ার্ল্ড।
নেক্সট যে বিশ্বটা সেটা হবে ব্লক চেইন ইকোনমি। সো ব্লক চেইন ইকোনমি বলতে অনেকগুলো, এটা বিশাল একটা ব্যাখ্যা। সো ক্রিপ্টোকারেন্সির মধ্যে আবার কয়েক হাজার আছে ক্রিপ্টোকারেন্সি, এর মধ্যে ভেরি ছোট্ট একটা হচ্ছে বিটকয়েন বা এথেরিয়াম বা অন্যগুলো। সো এটাকে ট্যাক্সের ভাষায় যেহেতু আমরা বলছি, এটাকে ইউএস গভর্নমেন্ট বা এটা টোটাল ইন্টারন্যাশনাল যে ল, ক্রিপ্টোকারেন্সি ল, তাতে এটাকে বলা হচ্ছে একটা প্রপার্টি, ইটস নট এ কারেন্সি। ফর এক্সাম্পল, একটা রিয়েল এস্টেট প্রপার্টি, আমি যদি একটা প্রপার্টি কিনি, আজকে রিয়েল এস্টেটের একটা হাউস কিনি, ওটা যদি আমি বিক্রি করে দিই, এই যে মাঝখানে যে গেইনটা হবে, যেইভাবে ট্যাক্সটা হবে, এটা ঠিক একইভাবে ট্যাক্সটা হবে। সো মিনিং এটাকে কারেন্সি হিসেবে নয়, এটাকে প্রপার্টি হিসেবেই কাউন্ট করা হয়, মানে সম্পদ হিসেবে সম্পদ এটাকে হিসেবে, দেখানো হচ্ছে। তো অনেকেই মনে করেন যে আমি যদি ক্রিপ্টো বিক্রি না করি, মানে রেখে দিলাম, বিক্রি যদি আমি না করি তাহলে ট্যাক্স দিতে হবে কেন, এটি অনেকেই মনে করে থাকেন। এই ধারণাটি কতটা সত্য? ওয়েল, এটা ঠিকই বলেছে, বা ধারণাটা অনেকটা এরকম যে আমি যদি কিনে জাস্ট আমার ওয়ালেটে বা আমার এক্সচেঞ্জের মধ্যে রেখে দিই, তাহলে হ্যাঁ ঠিকই বলেছেন, ওনাকে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, কিন্তু উনি যদি কোনো না কোনোভাবে এটা ট্রানজ্যাকশন করেন, মানে হচ্ছে উনি ধরেন একটা বিটকয়েন অথবা এথেরিয়াম বা যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি বা এনএফটি কিছু উনি কিনেছে, কেনার পরে যদি উনি এটা সেল করে, তখনই হবে এটা ট্যাক্সেবল ইভেন্ট। আবার সেল করলে যে নট নেসেসারি যে ওনার এটা গেইন হবে, ওনার লসও তো হতে পারে। সো তার মানে এখানে পয়েন্টটা হচ্ছে ট্যাক্স দিতে হবে কি হবে না, এর আগের কথাটা হচ্ছে এটা কি রিপোর্ট করতে হবে কি হবে না। সো হ্যাঁ, উনি যদি জাস্ট কিনে রেখে দেয় ওনার ওয়ালেটে, এটা ইজ নট ট্যাক্সেবল। বাট উনি যদি কোনো ট্রানজ্যাকশন করেন, উনি যদি এটা বিক্রি করেন, অথবা উনি যেই ক্রিপ্টোকারেন্সিটা উনি কিনেছেন ওইটার বিনিময়ে যদি আরেকটা ক্রিপ্টোকারেন্সি উনি এক্সচেঞ্জ করেন, বা এটাকে সোয়াপ বলা হয়, যদি করা হয়, তাহলে যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেটাও কিন্তু ট্যাক্সেবল। সো সহজভাবে হলে যদি উনি কিনে রেখে দেন 10 বছর আজীবন রেখে দেন, নো ট্যাক্সেবল। অ্যাজ লং অ্যাজ উনি এটা রাখে এবং অ্যাজ সুন অ্যাজ উনি সেল করে, তখনই হচ্ছে এটা ট্যাক্সেবল। মানে বিক্রি করার পরে যদি লাভ হয়, যেমন আমরা শেয়ার কিনি, শেয়ার বিক্রি করি, একেবারে সেই রকম ধারণার সাথেই। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে কোন কোন ধরনের ক্রিপ্টো লেনদেন করযোগ্য বা ট্যাক্সেবল ইভেন্ট হিসেবে গণ্য হয়। উদাহরণ যদি বলি যে ক্রিপ্টো বিক্রি, যেটা আপনি একটু আগে বললেন, এক ক্রিপ্টো দিয়ে অন্য ক্রিপ্টো কেনা, এনএফটি বেচা কেনা যেটা আপনি বললেন, বা স্টেকিং থেকে আয়, আপনি কি বলবেন? এটা হলো সবচেয়ে বোঝার ব্যাপার, এবং এটাই হলো মূল আমাদের আজকের আলোচনার মূল ব্যাপারটা। সেটা হলো ক্রিপ্টোকারেন্সি কি, এটা একটা বোঝা, ট্যাক্স কনসিকুয়েন্সেস গুলো কি কি, এবং কোন কোন ক্ষেত্রে ট্যাক্সেবল হয়। সো অনেকগুলো ক্ষেত্রে আমি বড় দাগে 4-5টা যদি বলি, ক্রিপ্টোকারেন্সি আমি আগে একটা যেটা বললাম সেটা হচ্ছে, অনেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে স্যালারিও নেয়, যেমন আমিও করি। আমার কিছু আমি যদি ক্রিপ্টোকারেন্সি এক্সপার্টিজ আমার আছে, আমার কিছু ক্লায়েন্টকে আমার সার্ভিস ফিটা ক্রিপ্টোকারেন্সিতে আমি নেই। সো এটা কিন্তু আমার একটা আর্নিং হলো। তো যখন আমি এটা আর্নিংটা করলাম, এটা হচ্ছে আমার কিন্তু ট্যাক্সেবল ইনকাম। আবার অনেকে আছে স্যালারিও নেয় ক্রিপ্টোকারেন্সির মধ্যে, আমেরিকাতে অনেক জায়গা, অনেক কর্পোরেট হাউসে আছে। সো উনি যদি স্যালারিটা ক্রিপ্টোকারেন্সিতে নেয়, তার মানে ঠিক W2 ইনকাম ঠিক যেভাবে হয় ওইভাবে উনি এটাকে রেগুলার ইনকাম, অর্ডিনারি ইনকাম হিসেবে, ট্যাক্সেবল ইনকাম হিসেবে রিপোর্ট করতে হবে। আর স্টেকিং যেটা বললেন, এটা আমি জানি হয়তো অনেক দর্শকের এটা আইডিয়া আছে। স্টেকিংটা হলো, ধরেন আপনার যে কোনো একটা ক্রিপ্টোকারেন্সি আছে, সেটা ওই কোম্পানি, ওই অ্যাপস হোল্ডার বা ক্রিপ্টোকারেন্সি অফার দেয় যে তুমি যদি এটাকে হোল্ড করে রাখো ফর দ্য সার্টেন টাইম, তোমাকে আমরা কিন্তু একটা বেনিফিট দেবো, লাইক ইন্টারেস্ট দেবো বা একটা বেনিফিট দেবো। ওই যে সার্টেন লেভেলে সার্টেন কয়েন হোল্ড করার জন্য যে রিওয়ার্ডটা অনেকে পেলো, ওটাকে বলা হয় স্টেকিং। এই রিওয়ার্ডটা হচ্ছে তার ইনকাম, এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। আরেকটা আছে মাইনিং। আপনারা জানেন মাইনিংটা হচ্ছে, আমরা অনেক সময় বলি সোনার খনি, তেলের খনি, কয়লার খনি, কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা হচ্ছে এটা সো হিউজ একটা ব্যাপার। ব্লকচেনের মধ্যে একটা প্রবলেম থ্রো করা হয়, এটা পৃথিবীতে অসংখ্য লোক এটাকে সলভ করার চেষ্টা করে। সলভ করতে গেলে যিনি আগে সলিউশনটা দিতে পারেন, উনি একটা রিওয়ার্ড পান। সেই রিওয়ার্ডটা হচ্ছে বিটকয়েনে উনি পায়। এই যে টোটাল প্রসেসটাকে বলা হয় মাইনিং। সো বিটকয়েনের জন্য রিওয়ার্ডটা যখন পাইলো, এটা কিন্তু আবার জন্য ট্যাক্সেবল ইনকাম হিসেবে চলে গেল। আরেকটা হচ্ছে এনএফটি। এনএফটিরও কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, যে আপনার এটাকে বলা নন ফাঞ্জিবল টোকেন। এই টোকেনটার মধ্যে আবার ট্রানজেকশন ইস্যু আছে। যদি আপনি রেখে দেন, এটা যদি ট্রানজেকশন করেন, সেল করেন, গেইন করেন, এটা ট্যাক্সেবল বিশাল ব্যাখ্যা আছে। তবে আপনার যে জায়গাটা হচ্ছে
অনেকেই কিন্তু আবার একটা বলে রাখি যে অনেকে স্টেকিং হয় কিন্তু রিপোর্ট করে না, আবার রিওয়ার্ডগুলো পায় রিপোর্ট করে না, আবার বিক্রি করে দেয় রিপোর্ট করে না। অনেকে মনে করে ভাই আমি তো টাকাটা বিক্রি করে দিয়েছি কিন্তু আমি তো ব্যাংকে নিয়ে আসি না, সো আই ডোন্ট নিড টু পে দ্য ট্যাক্সেস। এটা মিসকনসেপশন। সো আগে ওনাদেরকে বুঝতে হবে যারা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে বা ইনভেস্ট করে, সেল করে বা সোয়াপ করে, তাদেরকে অবশ্যই এটা রিপোর্ট করতেই হবে। আমি এই প্রশ্নটাই আপনাকে করতে চেয়েছিলাম যে অনেকেই ভেবে থাকেন যে আমি তো মাত্র কয়েকশো ডলারের ক্রিপ্টো কিনেছি বা ট্রেড করেছি, এ ধরনের ছোট অঙ্কের লেনদেন কি আমাকে রিপোর্ট করতে হয় কিনা, তো আপনি বলেই দিলেন যে এটাও অবশ্যই রিপোর্ট করতে হবে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন করব যে আইআরএস বর্তমানে যে ক্রিপ্টো লেনদেন সম্পর্কে তথ্য সংগ্রহ করছে, তাই তো? Yes. তো এক্ষেত্রে এক্সচেঞ্জ গুলো কি ব্যবহারকারীদের তথ্য আইআরএস কে সরবরাহ করে? আপনি কি এটি কিভাবে? রানা ভাই, এটা খুব ইন্টারেস্ট এবং ভয়ের একটা ব্যাপার। ভয় তাদের জন্য যারা রিপোর্ট করে না। আচ্ছা। আইআরএস কিন্তু 2018 সালের ওদের যখন সার্ভে করছিল, ওদের দেখছে যে অনলি 10% লোক ক্রিপ্টোকারেন্সি যে ট্রানজ্যাকশন রিপোর্টেবল যেগুলো সেগুলো রিপোর্ট করে না, 90% লোক রিপোর্ট করে না। এরপর থেকে ওরা এটা নিয়ে খুব সিরিয়াসলি নেমেছে। নামার পরে গত বছর কিন্তু প্রথম একটা লবের একটা ফর্মের নাম এসছে, সেটা হচ্ছে 1099 DA, ডিজিটাল অ্যাসেট। এটা কিন্তু অনেক ট্যাক্স প্রফেশনাল আছে এটা মেসড আপ করে ফেলছে, বিকজ দিস ইজ ভেরি নিউ ল, নিউ ফর্ম, অনেক ট্যাক্স। আমি এমনও পেয়েছি অনেক ট্যাক্স, পুরো ট্যাক্স ফাইল যত বড় ওনার, তার চেয়ে বেশি যে 1099 DA যে ফর্মটা, এটা অনেক বেশি বড়, বিকজ হি হ্যাজ থাউজেন্ডস অফ ট্রানজ্যাকশন। সো আপনি কেম ব্যাক টু আপনার পয়েন্টে যেটা ছিল, হ্যাঁ, যে ব্যবহার তথ্য সংগ্রহ করে এক্সচেঞ্জ গুলো। আইআরএস কিন্তু বিগ 3টা জায়ান্ট কোম্পানিকে হায়ার করেছে, যেটা আমি সবসময় আপনাদের প্রোগ্রামে বলে থাকি যে ওরা এআই এবং অটোমেশন, এই 3টার অ্যাকোমোডেশনে ওনারা কিন্তু তথ্যগুলো অনেক নিয়ে যায়। অনেক একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে অনেকে মনে করে যে অনেকগুলো ইন্টারন্যাশনাল যেটা আমেরিকান বেস না অ্যাপস আছে, এই এক্সচেঞ্জ আছে, ওয়ালেট আছে, অনেকে ওটার মধ্যে ট্রানজেকশন করে অ্যাভয়েড করার চেষ্টা করে। কিন্তু আপনারা যারা দেখছেন আমাকে, আপনারা কাইন্ডলি এটা একটু খেয়াল রাখবেন, সেটা যে দেশেরই ওয়ালেটটা হোক, অরিজিন ইউকে হোক, ইউরোপ হোক, এশিয়ান হোক, যে কোনো বেজের যদি যে কোনো ওয়ালেট এবং এক্সচেঞ্জ হয়, আপনারা যে কোনো ট্রানজ্যাকশন করেছেন, প্লিজ আপনার ট্যাক্স প্রফেশনালের সাথে বা আপনি রিসার্চ করে দেখবেন, সেটা যদি ট্যাক্সেবল ট্রানজ্যাকশন হয় আপনাকে কিন্তু দেখাতে হবে, বিকজ আইআরএস কিন্তু আপনারা সব দেখছে, দে হ্যাভ অল দ্য ইনফরমেশন দে নিড। এবং গোয়িং ফরওয়ার্ড 2027 থেকে ওরা কিন্তু যে 1099 DA এর কথা বললাম, সে DA ফর্ম সহ আরও ডিটেলস ইনফরমেশন নিচ্ছে। তারা দে আর গোয়িং ভেরি স্লো, বাট ট্রাস্ট মি, তারা কিন্তু আপনাকে এমন সময় ধরে মানে চিঠি পাঠাবে, আপনি টের পাবেন না যে আপনি আমি তো জানি না। অনেক এবং এমনও গেছে বলছে আমার সোশ্যাল সিকিউরিটি নাই, আইটিন দিয়ে অন্য চ্যানেলে ঢুকে উনি ট্রানজ্যাকশনটা করেন। কিন্তু আইআরএস এর কাছে এভরি ইনফরমেশন, বিকজ ব্লক চেন আপনি জানেন এটা হচ্ছে ডিএন এর মতো, আমি যেখানে হাতটা রেখেছি আমার কিন্তু ডিএন এখানে আছে। সো ব্লক চেন ইকোনমিতে আপনি একটা ট্রানজ্যাকশন করবেন, আইআরএস কিন্তু একদম এটার রুট পর্যন্ত যেতে পারে, এবং তারা অনেকগুলো ডকুমেন্ট আপনার সামনে হাজির হবে, আপনি টেরও পাবেন না কোত্থেকে আসলে। সো বি কেয়ারফুল যারা ট্রানজ্যাকশন করছেন আইআরএস এর ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, এনএফটি বলেন, স্টেকিং বলেন, রিওয়ার্ড বলেন, যা কিছু আছে, মাইনিং বলেন, আপনারা কিন্তু প্লিজ কেয়ারফুল করবেন। রিপোর্ট মানে কি বলে এটাকে, রেকর্ডটা যেন আপনি রাখেন। হয়তো আপনি ভুলে গেছেন বা আপনি জানতেন না, কিন্তু দে ক্যান গো ব্যাক 10 years অ্যান্ড বিয়ন্ড। এই প্রশ্নটাই আপনাকে করতে চাচ্ছিলাম যে মানে কেউ যদি অতীতে ধরেন যে ক্রিপ্টো লেনদেন করেছিলেন বা করে থাকেন, কিন্তু ট্যাক্স রিটার্নে তা উল্লেখ করে নাই, তাহলে সেক্ষেত্রে এখন তার কি করা উচিত হবে? তাহলে সবচেয়ে বড় কথা হলো উনি যদি নিউজটা পেয়ে যায় আইআরএস এর কাছ থেকে যে আপনি ট্যাক্স রিপোর্ট করেন, এটা ঘাবড়ানোর কিছু নাই। উনি জাস্ট চিঠিটা পড়বে, ওর মধ্যে কি আছে, কত বছরের জন্য উনি দেখাচ্ছে এবং দেখায়নি, সেটা ট্যাক্স অফিসারের সাথে আলাপ করে উনি ব্যাক ডেটেড করে অ্যামেন্ডমেন্ট করে সেটা দেখায়, উনি গোয়িং ফরওয়ার্ড করতে পারে, উনি দেখা ফেলতে পারবে। এটা সেক্ষেত্রে কোনো সমস্যা হবে টাকার উপর দিয়ে যাবে। ওই যে উনি যে এত বছর দেখায়নি, নিশ্চয় সেটা তো ট্যাক্সেবল ইভেন্ট ছিল, ওনার গেইন ট্যাক্স ছিল বা ওনার অর্ডিনারি ইনকাম ট্যাক্স উনি দেয় না, সেটা হয়তো ইন্টারেস্ট পেনাল্টি একটা অ্যামাউন্ট দাঁড়াবে। কিন্তু পাওয়ার সাথে সাথে উচিত হবে ওখানে কিছু চেয়েছে কিনা, কি প্রবলেম এবং সলিউশনটা কীভাবে হয় সেটার প্রতি অ্যাকশনে যাওয়া। তাহলে সেক্ষেত্রে আপনাকে যে অনেকেই যে বিদেশি এক্সচেঞ্জ বা ব্যক্তিগত ওয়ালেট শব্দটি আপনি বলেছেন, ব্যক্তিগত ওয়ালেট ব্যবহার করেন, এসব ক্ষেত্রে কি আইআরএস এর কাছে রিপোর্টিং এর বাধ্যবাধকতা রয়েছে? অবশ্যই রয়েছে, এটা আগে ছিল না। গতবার আমি যেটা বললাম একটু আগে, 1099 DA যে ফর্মটা, বিশেষ করে কয়েনবেজ এবং রবিনহুড দুটো আছে, আমরা খুব কমনলি হয়তো যারা ইনভেস্ট করছেন যারা জানেন, ওদের কিন্তু অ্যাপসের মধ্যে ঢুকলে দেখা যায় 1099 DA বা 8949 যে ফর্মগুলো আছে, যেখানে কত ট্রানজ্যাকশন হয়েছে দেখা যায়।
সবগুলোর মধ্যে ছিল না, কিন্তু গতবার যেটা হয়েছে 2025-এ মিস্টার ট্রাম্প একটা ল সাইন করেছেন যে হচ্ছে অনলি 2টা না, যতগুলো ট্রানজেকশন আমেরিকান ট্যাক্স পেয়ারের সোশ্যাল সিকিউরিটি অ্যাগেনস্টে, আইটিনের অ্যাগেনস্টে অথবা তাদের যে কোনো ইনভলভমেন্ট আছে, দে আর ইন অ্যান্ড আউট হয় ইউএস ইকোনমিতে, তাদের প্রত্যেক এক্সচেঞ্জ, ওয়ালেট এবং সবাই আইআরএসকে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে। এবং গতবার এর আগে শুরু হয়েছে, কিন্তু গতবার থেকে বেশি শুরু হয়েছে, 27 থেকে হবে এটা আরো ম্যাসিভ আকারে ধারণ করবে আর কি। Yes. তো সেক্ষেত্রে যে আপনি একটু অডিটের কথা বললেন, জরিমানার কথা বললেন, যদি আইআরএস থেকে কোনো নোটিশ আসে বা অডিটের সম্মুখীন হতে হয়, তাহলে একজন এই ট্যাক্স পেয়ারের প্রথম পদক্ষেপ তাহলে কি গ্রহণ করা উচিত? আমরা একটু আগে যেটা বললাম রানা ভাই, যদি কোনো অডিট হয়ে যায়, অ্যাকচুয়ালি অডিটের আগে হচ্ছে ওনারা কিন্তু আগে সিপি 2000 একটা ফর্ম দিবে যে মিস্টার আলাহি, তুমি এই জিনিসটা আন্ডার রিপোর্ট করেছো অথবা রিপোর্ট করনি, প্লিজ রিপোর্ট ইট, আমরা তোমাকে এতদিন সময় দিলাম। তারপরে যদি উনি না হয় তাহলে এটা জরিমানা বা কিছু হবে। কিন্তু অডিট ক্ষেত্রে এটা সিরিয়াস ইস্যু। ধরেন অনেকে গত 5 বছর ধরে কাপল অফ $100,000 গেইন হচ্ছে, কিন্তু উনি রিপোর্ট করছেন না। হয় উনি জানতেন না যে রিপোর্ট করতে হবে, অথবা উনি ইগনোর করেছেন, অথবা উনি প্রফেশনালকে বলেও নাই, অথবা যে প্রফেশনালের কাছে গেছে উনি হয়তো নিজে হয়তো, বিকজ এটা ভেরি ট্রিকি একটা ট্যাক্সেশন ক্রিপ্টোকারেন্সির, সেক্ষেত্রে তখনই অডিট হইতে পারে যে ওদের কাছে যেটা আমি বললাম একটু আগে, ওদের কিন্তু সকল ইনফরমেশন সমস্ত ইনফরমেশন তাদের কাছে। ইচ এন্ড এভরি, এটা এগেইন আমি বলছি এটা ডিএনএর মতো। ব্লকচেন ইকোনমি ইজ সাচ এ ওয়ান্ডারফুল অ্যামেজিং থিং রানা ভাই। যেমন আমরা কিভাবে বোঝাবো, ধরো ইন্টারনেট যেরকম, ইন্টারনেট ছাড়া তো আমরা এখন চলতেই পারি না। সো ব্লকচেন ইকোনমি পুরো ইকোনমি সিস্টেমটা এমনভাবে চলে আসতেছে, এবং প্রত্যেকটা প্রিকরেন্সের একটা ইউজ কেস আছে। অনেক হয়তো বলে বিভিন্ন দেশে কিন্তু এখনো লিগাল না এটা, যেমন বাংলাদেশেও না, বাট এটা কিন্তু ইটস নট এ ব্যাড, ইটস ভেরি গুড থিং। ইটস টেকনোলজি ওয়াইজ এটা যারা বুঝবে, এটা ফান্ডামেন্টাল ইজ ভেরি স্ট্রং। সো আমরা সেদিকে যাচ্ছি এই কারণে, সো ওদের ইনফরমেশনটা আছে, যখন ওরা দেখবে যে হি ইজ রিয়েলি ডুইং ভেরি ব্যাড থিং, তখন ওরা অডিটের সম্মুখীন লেটার পাঠাবে। অডিট করলে ওনার একটাই কাজ হচ্ছে অ্যাগেন প্রফেশনাল কাছে যাওয়া, যিনারা বুঝে এগুলা সেগুলো করা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একটা গাট ফিলিং বলে আমরা একটা কথা বলি। উনি যদি দেখে আইআরএস বলছে যে তোমার এত ডলার তুমি দেনা আছো, $500,000 ও করো, কিন্তু আপনার মনে হচ্ছে যে না, আপনি গত 2-3 বছরে এত আসলে গেইন করেননি, দেন ইউ গো ব্যাক টু ইউর অ্যাপস অ্যান্ড ওয়ালেটস, ফাইন্ড আউট করেন কি হবে। আমরা সেটা হেল্প করতে পারি, রিকনসিলিয়েশন বলে এটাকে। সো আমরা কিন্তু ওনার যত 100টা যদি ওয়ালেট থাকে, এক্সচেঞ্জ থাকে, উই ক্যান কাম ব্রিং অল দ্য ইনফরমেশন করে তারপর আমরা আইআরএসকে সাবমিট করতে পারি। সো শর্টলি হচ্ছে অডিটের সম্মুখীন হলে উনি নার্ভাস হওয়ার কিছু না, অ্যাগেন অ্যাজ এ প্রফেশনাল যারা আছে তাদের কাছে যাওয়া এবং অ্যাকর্ডিংলি অ্যাক্ট করা, যাতে ইগনোর না করে। সকল অডিটের ক্ষেত্রে তাই করা উচিত। অনেক ধন্যবাদ। আমাদের হাতের সময় নেই, মানে 1 মিনিটের মতো আপনাকে সময় দিব। সেটা হচ্ছে যে ধরুন যে আজকের এই অনুষ্ঠান দেখার পরে যদি কেউ ক্রিপ্টোতে বিনিয়োগ করতে চান এবং তারা যেন আইআরএস এর জটিলতা এড়িয়ে নিরাপদে এই ব্যবসাটা করতে পারেন বা এটাকে বিনিয়োগ করতে পারেন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? ওয়েল, প্রথম কথা হচ্ছে আমি তো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস করার জায়গায় নাই, আমি অ্যাডভাইস করতে পারি অ্যাজ এ ট্যাক্স প্রফেশনাল। এটা খুবই ভালো একটা ইন্ডাস্ট্রি, ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেন ইকোনমি। আপনারা ইনভেস্ট করতে পারেন, ট্রেড করতে পারেন, তবে বুঝতে হবে, বোঝার পরে আপনারা স্টার্ট করতে পারেন অল্প করে, এবং প্রত্যেক ফার্স্ট ইয়ার আপনারা দেখেন যে গেইন কতটুকু হয়েছে, লস কতটুকু হয়েছে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন হইলে উনি দেখাবে এটা ঠিকই আছে, কিন্তু লস হলে দেখাইতে হবে এটা ওনার অনেক বেশি ট্যাক্স বেনিফিট আছে। ফর এক্সাম্পল, উনি যদি ধরেন $50,000 ওনার লস হয়েছে, উনি কিন্তু প্রত্যেক বছর অর্ডিনারি ইনকাম থেকে $3,000 করে ডিডাকশন নিতে পারে। আর যে ধরেন রেস্ট অফ দ্য ধরেন $47,000 আছে, উনি কিন্তু প্রত্যেক বছর এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারে। ওনার যত রকম ইনকাম থাকবে, ইনকাম থেকে 3,000 করে ডিডাকশন পাবে। এবং ধরেন নেক্সট ইয়ার ওনার আরও গেইন হয়েছে $50,000, তাহলে যে লসটা রয়ে গেল ওটা কভার করে ওনার কোনো ট্যাক্স দিতে হবে না। এটাকে বলা লস হারভেস্টিং। এবং এই জিনিসটা যারা মেনটেন করতে পারবে তারা কিন্তু অ্যাবসলিউটলি খুব অ্যামেজিং একটা ট্যাক্স বেনিফিট নিতে পারে, লস হারভেস্টিং। এবং হচ্ছে সবচেয়ে বড় কথা হলো যে নিউজ যাদের কথা বললেন, এখনই খুব সময় আপনি ইনভেস্ট করার মতো। আজকে আমি দেখি 67,000 পার বিটকয়েন। সো যতগুলো আছে উনি অল্প অল্প করে একটা বাকেটে না দিয়ে, একটা জায়গায় ইনভেস্ট না করে, ফর এক্সাম্পল উনি $1,000 উনি যদি ইনভেস্ট করে, উনি 100, 200, 300 কয়েকটার মধ্যে করলে রিস্ক ফ্যাক্টরটা অনেক কম হয়, কমে যায়। আর উনি যখন ট্যাক্স হেল্প করতে আসবে, সকল কিছু মিলে আমরা হেল্প করতে পারি যে ট্যাক্স। অনেক ধন্যবাদ জনাব কুদরত ইলাহি, আসলে খুব চমৎকার আপনি পরামর্শ দিয়েছেন। কারণ পৃথিবী বদলাচ্ছে, পৃথিবীর নিয়ম বদলাচ্ছে, পরিবেশ পরিস্থিতি বদলাচ্ছে, অর্থের
চিন্তা ভাবনা বদলাচ্ছে। Absolutely. সুতরাং কখন কোনটা দিয়ে শুরু করতে হবে, কোনটা দিয়ে শেষ করতে হবে আমাদের জানা নেই। তারপরেও আজকের এই আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ সো ভেরি মাচ। টিভিএন 24 এর সকল দর্শককে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য, দেখার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ক্রিপ্টোকারেন্সি ট্যাক্স এবং আইআরএস এর নজরদারি, সম্ভাব্য আইনি ঝুঁকি, আমাদের করণীয়কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।